যে সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট বাজার, পিছনে গ্রাম, ঘন বাঁশবনে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই, তার মাঝে মাঝে বিমর্ষ অভ্যতার মুখ চোখে পড়ে যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী। পরনে যা পোশাক তা আমাদাবাদের কারখানার তৈরি, কিন্তু বাজারের বিদ্যুৎ আছে। তিনটে চায়ের দোকান, দুটো সন্দেশের, তিনটে পোশাকের, একটা মণিহারির, দুটো মুদিখানা, আর একটা আড়ত আছে, একটা হ্যাপিং মেশিন আছে, তার পিছনে ইটভাটা আছে। চারপাশে গ্রাম থেকে লোকেরা আসে, রাত 9টা অবধি জোর জমজমাটি ভাব থাকে, তারপর সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে এই নরিকুত্তার ছায়া ঘোরে পিঠের উপর। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরে শহরের দিকে, আবার সব চুপচাপ। বাঁকের মুখে আদিত্যকালের বটগাছের পেঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। সময়টা ছিল শীতের। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ় বাংলায় শীতে এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো ধারালো। ভদ্রলোকে বলে পিউ পিউ সে বদলা, ছোটো লোকে বলে ডাক্তর, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারে বলে ফাঁপি। সেবারেই আবার হয়ে পড়ল ফাঁপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। চাষাবুষো মানুষ চায়ের দোকান আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রৌদ্রে ঝলমল একটা দিন, এবং মুণ্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। শেষ অবধি ক্ষিপ্ত কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার উপর আর কোনো শালা নেই রে, কেউ নাই মাথার উপরে। তখন যা খুশি করা যায়। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্কে বাধে, মারামারির উপক্রম হয়, এবং তর্কের কোনো অপ্রসঙ্গ নেই। একটা কিছু পেলেই হলো। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগের গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না। সবাই চলে আসে অভ্যাতার ছোট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। এইটুকুই যা সুখ তখন, এবং অলস দিন কাটানোর এক্সপেরিমেন্ট দূর করতেই নানান কথা আসে। বোমাবাইয়ের অভিনেতা ও অভিনেত্রী, কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী, এমএলএর, নয়তো সরাবাউরি, সে সবই এসে পড়ে। জোর কথা কাটাকাটি হয়, চাওলার বিক্রি বাটা বাড়ে, ধানের মরশুম, আজ না হোক কাল পয়সা পাবেই, তাই ধারের অঙ্ক বেড়ে চলে। সেই সময় এলো এক বুড়ি, থুবড়ে কুঁজো বিক্রি বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল, এক হাত বেটে লাঠি, আর পিচের পথে ভেতরে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। খয়া খুবড়ে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে। তাকে দেখে সবাই তর্ক থামালো। সেই দুর্যোগে কীভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো, সেটাই সবাইকে অবাক করেছিল। চা খুব আরামে গিলে বুড়িয়ে সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞেস করলো, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? বুড়ি বড় মেজাজি গজগজ করে জবাব দিল, সে কথায় তোমাদের কাজ কি বাচারা? ওরা হেসে উঠল, ওরে বাবা, ভারী তেজি দেখছি। এই বাদলার তেজি ঠাটুর মতন বেরিয়ে পড়েছে। বুড়ি খেপে গেল, তোমাদের কথাবার্তা ঠাটু, খবরদার অকথা কুকথা বলো না। আমি যেখানেই থেকেই আসি, লোকের কি? একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি, তুমি থাকো কোথায়? তাই জিজ্ঞেস করছে এরা তোমাদের মাথায়। বলেই সে কম্বলের ভিতর থেকে একটা ন্যাকড়ার বাঁধা পয়সা খুলতে থাকলো। তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। লোকেরা চেঁচিয়ে উঠল, মরমবে
মরবে রে, নিঘাত মরবে বুড়িটা। বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শতকোটি মরুক। সবাই সবাই দেখলো বুড়ি নড়বড় করে বাঁকের মুখের বটতলায় গেল। বটতলা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে খুঁড়ির কাছে একটা মোটা শিকড়ের বসে পড়ল। আর শেকড়টা পিছনে গুড়ির গায়ে খোদল আছে, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছাড়ল সে। বোঝা গেল বুড়ি এ অভিজ্ঞতার প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। কেউ কেউ বলল বরং বেপরোয়াটি তলায় গেলেই পারত, নিঘাত মরে যাবে। এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল, আবার জমে গেল। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরানো বচন আছে, তা হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন। অনেক দিন লাগলে একদিনের ব্যাপার। এ বাদলা লেগেছিল মঙ্গলে, কেউ অবশ্য হিসাব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে। সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল, আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে, নিঃশ্বাস। অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওলা জগা বলল, নিঘাত মরে গেছে বুড়িটা। একজন বলল, সর্বনাশ, তাহলে স্যাল কুকুর ছিঁড়ে খাবে যে, গন্ধে টেকা যাবে। একজন দুজনের করে ভিড় বাড়তে থাকলো। কেউ কেউ বুড়ির কপালে ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা। একজন নাড়িয়েও দেখলো কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে। চৌকিদারকে খবর দেওয়া হলো। সে এসে বলল, থানায় খবর দিয়ে কি হবে, ফাঁপিতে এক ভিখিরি পটল তুলছে, তার আবার থানা পুলিশ। 5 কোষ দূরে থানার খবর দাও, তারপর ওনারা আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। কবে মরবে হিসাবে আছে নাকি? দেখছো না ফুলে ঢোল হয়ে কেমন? তাহলে কি করব চৌকিদার? লদিতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, এখন শুকনো, সেখানে চড়াই ফেলে দিয়ে এলো কজন মিলে। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেটা যখন বাজারে পৌঁছালো তখন জানা গেল ব্যাপারটা। সেই বুড়ি মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। অবধি আরবি মন্ত্র পড়ে ওরা, মাথায় টুপি পরেছে কেউ কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইলো কী ব্যাপার। না, বুড়ি যে মুসলমান প্রমাণ অনেক তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বা বিসমাল্লাহ বলতে। এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট তৌবা, তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই কবরে দেওয়ার ব্যবস্থা করলাম। গায়ের ভট্টাচার্য মহাশয় সবে বাস থেকে নেমেছে, উকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব, আমি তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গেছিলাম। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। নকরি নাপিত দিব্যি করে বলল, কাল আমি কামাতে বসবো বলে বটতলায় এসেছিলাম, দেখলাম বসা যাবে না। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, আপন মনে বলছে, হরিবোল হরিবোল। ভুল শুনেছ। ফজলুর শেখ বলল, আমি সকর্ণে শুনেছি বুড়ি আহিল্লাই ইল্লাহা বলছে। নিবারণ বাগদির রাগী লোক, একসময় দাগি ডাকাত ছিল, চেঁচিয়ে উঠল, মিথ্যে। করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল। নিবারণের চাটানির বরখাস্ত করেন কেন সে? আরও চেঁচিয়ে বলল,
খবরদার। বচসা বেড়ে গেল, তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলতে থাকলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছাড়লো চারিদিকে, দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো। আর তারপরেই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র। চ্যাংদোলাটা তখন পিচের ওপর। বুড়ি মরা দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে। দু দলের হাতেই অস্ত্রশস্ত্র, পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মুসলিম ভাই সকল, জেহাদ জেহাদ, নাকায়ে কবির, আল্লাহু আকবর। অন্যদিকে ভট্টাস মশাই গজরে বললেন, জয় মা কালী, জবন নিধনের অবতীর্ণ হও মা, জয় মা কালী। কী জয়! ধুন্ধুমার গর্জন, প্রতিগর্জন, এবং দেখা গেল বিপন্ন আইনরক্ষক, বেচারা নীল উর্দি পরা চৌকিদার, তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুপক্ষেই কিছু বলার চেষ্টা করছে। যখনই মুসলিম পক্ষ এক পায়ে এগিয়ে আসে, সে মরিয়া হয়ে লাঠিটা পিঠে ঠুকে গর্জায়, সাবধান। আবার হিন্দু পক্ষ এগুলোয় সে একইভাবে সেদিকে লাঠি ঠুকে চেঁচায়, খবরদার। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে একবার পর্যায়ক্রমে পাগলের মতো দুই দিকে একবার করে পিচে লাঠি ঠুকতে শুরু করলো। খট 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 শব্দে কাঁপতে থাকলো। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বুড়িটির মরাটা নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুই দিকে সশস্ত্র জনতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চৌকিদার হাঁ করে দেখছে। তারপর বুড়ি উঠে দিকে তাকালো, ভিড় দুটোকে দেখলো। মুখটা বিকৃতি হয়ে গেল। সেই বিকৃতি মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা, তুমি মরনি? মরো, তুই মর, তোর শত গোষ্ঠী মরুক। দুই দিকে ভিড়ও চেঁচিয়ে উঠল, বুড়ি, তুমি মরনি? তোরা মর মুখপোড়ারা। বুড়ি, তুমি হিন্দু না মুসলিম? বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা? দেখতে পাচ্ছিস না? ওরে নরকের কোরা, ওরে শুকনো চোখেরা, আমি কি তা দেখতে পাচ্ছি না? চোখ গেলে দেবো, যা পালা, বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। ভিড় সরে তাকে পথ দিল।